হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু শিক্ষা তরী। আজকে আমরা শিখব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা। তো বাস্তব সংখ্যা পড়ার আগে আমরা একটু জেনে রাখি সংখ্যাটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। সংখ্যা একটি হচ্ছে বাস্তব, আর একটি হচ্ছে কাল্পনিক। তার মধ্যে বাস্তব সংখ্যাটা আসলে কি? যে সকল সংখ্যার অস্তিত্ব আমরা বাস্তব জীবনে পেয়ে থাকি তাকেই বলা হয় বাস্তব সংখ্যা। আর যেসব সংখ্যার অস্তিত্ব আমরা বাস্তব জীবনে পাই না তাকে বলা হয় কাল্পনিক সংখ্যা। তো বাস্তব জীবনে আমরা কিভাবে সংখ্যার অস্তিত্ব পেয়ে থাকি? আমরা আমাদের হিসাবের ক্ষেত্রে বা অনেক সময় অনেক গবেষণার ক্ষেত্রে অনেক ম্যাথমেটিক্যাল টার্ম গুলো ইউজ করে থাকি, অনেক হিসাব করে থাকি। তো সেখানে আমরা কিন্তু কিছু সংখ্যা ব্যবহার করি। এগুলোই হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা। যেমন আমি বলি, যদি আমার কাছে দুইটা কলম আছে, এই যে দুইটা কলম আছে, এটাও একটা কিন্তু বাস্তব সংখ্যা। বা আমি প্রতিদিন 3.5 মিটার করে হাঁটি, এটাও একটা কিন্তু বাস্তব সংখ্যা। আবার অনেক ক্ষেত্রে আমরা নেগেটিভ নাম্বার কিন্তু আমাদের অঙ্কে চলে আসে, এগুলো কিন্তু বাস্তব সংখ্যা। তাহলে বলতে পারি এমন যে আমরা এরকম একটা সংজ্ঞাও দাঁড় করাতে পারি বাস্তব সংখ্যার। সেটা হচ্ছে যে সকল সংখ্যাকে সংখ্যা রেখায় প্রকাশ করা যায় তাকে বাস্তব সংখ্যা বলে। তাহলে কি বলছিলাম আমি? বাস্তব সংখ্যা কাকে বলে? যে সকল সংখ্যাকে সংখ্যা রেখায় প্রকাশ করা যায় তাকে বাস্তব সংখ্যা বলে। তো আমরা সংখ্যা রেখা চিনি হয়তোবা, সেটা হচ্ছে এরকম একটা লম্বা লাইন, মাঝখানে থাকে 0, আর এদিকে থাকে +1, +2, +3, +4, +5, তেমনি এদিকে -1, -2, -3, -4, -1, এরকম একটা। তো শূন্য থেকে বড় সংখ্যাগুলোকে আমরা সংখ্যা রেখার ডান পাশে বসাই। তো যেমন আমি একটা ধরে নিলাম, একটা সংখ্যা মান ধরে নিলাম আমি 2। তাহলে 2টাকে কি সংখ্যা রেখায় বসানো সম্ভব? হ্যাঁ, 2 এর জন্য কিন্তু একটা নির্ধারিত স্থান রয়েছে এই জায়গাতে। তাহলে যে সকল সংখ্যাকে সংখ্যা রেখায় প্রকাশ করা যায় তাকে বাস্তব সংখ্যা বলে। 2 কে আমি সংখ্যা রেখায় প্রকাশ করতে পারলাম, তাহলে 2 কিন্তু একটা বাস্তব সংখ্যা। আবার ধরে নিলাম -3, তাহলে -3 কেও কিন্তু আমি সংখ্যা রেখায় প্রকাশ করতে পারছি, তাহলে -3ও একটি বাস্তব সংখ্যা। আচ্ছা, ঠিক আছে, দেখি একটা সংখ্যা আমি নিলাম 2.8। আচ্ছা, তাহলে 2.8 মানে কি? সেটা 2 এবং 3 এর মাঝামাঝি একটা জায়গাতে থাকবে, 2 থেকে একটু এগিয়ে যাবে, বাট 3 পর্যন্ত পৌঁছাবে না। তাহলে সেটা ধরে নিলাম এই জায়গা। তাহলে এই জায়গাতে কিন্তু আমরা প্রকাশ করতে পারছি কিন্তু 2.8। তাহলে 2.8 এটাও কিন্তু একটা বাস্তব সংখ্যা। স্বাভাবিকভাবে আমরা যেসব সংখ্যাগুলি দেখতে পাচ্ছি আমাদের জীবনে, সবগুলোই কিন্তু বাস্তব সংখ্যা। তাহলে আশা করছি আমরা বাস্তব সংখ্যা বুঝতে পেরেছি। যে সকল সংখ্যাকে আমরা অস্তিত্ব আমাদের বাস্তব জীবনে পাওয়া যায় তাকেই বলা হয় বাস্তব সংখ্যা। আমাদের প্রথম টপিকটা আমরা বুঝতে পেরেছি। আমাদের প্রথম টপিক ছিল বাস্তব সংখ্যা। এরপরে আমরা শিখবো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, তো স্বাভাবিক সংখ্যাকে ইংরেজিতে বলা হয় ন্যাচারাল নাম্বার। আচ্ছা, বাস্তব সংখ্যাকেও কিন্তু ইংরেজিতে বলা হয় কি? রিয়েল নাম্বার। এবং সেই কারণে বাস্তব সংখ্যাকে কিন্তু আর দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, বাস্তব সংখ্যাকে আর দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, আমরা শিখছি এখন স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার। স্বাভাবিক সংখ্যা কি? আচ্ছা, আমরা কোনো কিছু কিনতে যাচ্ছি। তো আমরা সাধারণত কোনো কিছু যখন কিনি তখন আমরা বলি হয়তো আমি আপেল কিনছি, 2টা আপেল দিন। তাছাড়াও আবার বলছি যে আমার কাছে 5 টাকা আছে। আমরা কি কখনো বলি আমার কাছে 0 টাকা আছে? বা আমরা কি কখনো বলি আমার কাছে -2 টাকা আছে? বা আমরা কি কখনো বলি আমাকে -1.5টি আপেল দিন? এরকম কিন্তু আমরা বলি না। আমরা কিন্তু সবসময় আমরা যখন কোনো কিছু কেনাকাটা করি বা কোনো কারোর সাথে লেনদেন করি তখন কিন্তু আমরা স্বাভাবিকভাবেই কিন্তু একটা পূর্ণ সংখ্যা মান বলি এবং সেটা কিন্তু ধনাত্মক বলে থাকি। তো এই রকম সংখ্যাগুলোকে
আমরা বলি স্বাভাবিক সংখ্যা, যেগুলো আমরা স্বাভাবিকভাবে আমাদের জীবনে ব্যবহার করে থাকি। আমরা এভাবে মনে রাখার চেষ্টা করব যে স্বাভাবিকভাবে আমরা যে সংখ্যাগুলোকে আমাদের জীবনে ব্যবহার করি সেটাই হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা। যেমন আমরা কোনো কিছু কেনার সময় বলি 2টা বা 3টা কলম দিন, অথবা আমার কাছে 5 টাকা আছে, আমার কাছে 10 টাকা আছে। আমরা কিন্তু কখনো 0 টাকা বা মাইনাস টাকা এরকম কিন্তু বলি না। তো এভাবে আমরা মনে রাখার চেষ্টা করব। তাহলে স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়বে কোন সংখ্যাগুলো? যে স্বাভাবিক সংখ্যাগুলো হবে অবশ্যই 0 থেকে বড়, এবং সেগুলো কিন্তু একটা পূর্ণ সংখ্যা, 1 2 3 4 এরকম। তাহলে আমরা এর যদি একটা সংজ্ঞা দাঁড় করানোর চেষ্টা করি যে 0 হতে বড় ধনাত্মক অখণ্ড সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। যেমন 1 2 3 4 ডট 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 অসীম পর্যন্ত। এখানে আমরা 0 হতে বড় কথাটা বুঝতে পেরেছি, তাহলে শুরু হয়েছে 1 থেকে। ধনাত্মক মানে প্লাস 1 2 3 4 এগুলো সবগুলো কিন্তু প্লাস। আচ্ছা, এখানে হয়তো আমাদের কাছে একটু খটকা লাগতে পারে, সেটা হচ্ছে অখণ্ড। অখণ্ড মানে হচ্ছে যে জিনিসটা ভাগ হয়নি, একদম পিওর রয়েছে। যেমন 1 2 3 এসব কিন্তু ভাগ হয়নি। তাহলে স্যার অখণ্ড সংখ্যা তাহলে কি আছে? হ্যাঁ, যেমন ধরো 2.8, আমরা যেটা স্বাভাবিক সংখ্যা বাস্তব সংখ্যা পড়ার সময় বলেছিলাম, এই 2.8 এটা কিন্তু একটা খণ্ডিত সংখ্যা, এটা স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়বে না। স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়বে হচ্ছে 0 হতে বড় ধনাত্মক অখণ্ড সংখ্যাকে বলা হবে স্বাভাবিক সংখ্যা। আশা করি আমরা স্বাভাবিক সংখ্যা বুঝতে পেরেছি। স্বাভাবিক সংখ্যা শুরু হবে কোথা থেকে? স্বাভাবিক সংখ্যা শুরু হবে কিন্তু +1 থেকে। এটা কখনো মাইনাস আসবে না, এটা কখনো দশমিক বা ভগ্নাংশ আকারে কিন্তু আসবে না। আশা করি আমরা বুঝতে পেরেছি। ওকে, তাহলে আমাদের দ্বিতীয় টপিক স্বাভাবিক সংখ্যা। আশা করি আমাদের এটা ক্লিয়ার হলো। এরপরে আমরা পড়ব হচ্ছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা, আচ্ছা আমি এখানে পড়ানোর সময় অনেকগুলো কথা ব্যবহার করব যেগুলো আসলে মনে রাখার, আমি যেভাবে আমার ছাত্র জীবনে মনে রাখার চেষ্টা করেছি আমি ঠিক সেভাবেই এখানে বলবো। আসলে এখানে এটার কোনো, আমি যদি কেউ আমাকে ব্যাখ্যা চাও আমি অনেক সময় ব্যাখ্যাও দিতে পারবো না বাস্তব অর্থে। আচ্ছা, মৌলিক মানে আমি ধরে নিয়েছি মূল বা আসল। মৌলিক মানে মূল বা আসল। তো স্বাভাবিকভাবে মূল বা আসল কোনো কিছু থাকলে, কারো কাছে তুমি যদি কোনো একজন মানুষের কাছে তুমি যদি কোনো টাকা গচ্ছিত রাখো, সে মানুষটা যদি আসল মানুষ হয়ে থাকে, সে তোমাকে কি করবে? সে কিন্তু ওই টাকাটা খরচ করবে না, তোমাকে ওই সেম টাকাটাই কিন্তু দিয়ে দিবে। ঠিক আছে, তাকে কিন্তু ভাঙানো যাবে না। ঠিক আছে, একমাত্র ওই ব্যক্তি তোমাকে ভাঙাতে পারবে যে এটার আসল হকদার। তো সেখান থেকে মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যার এক বা ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক বা উৎপাদক বলতে পারি, উৎপাদক নেই, তাকে মৌলিক সংখ্যা বলে। যে সংখ্যার এক বা ওই সংখ্যা ছাড়া অন্য কোনো উৎপাদক নেই তাকে মৌলিক সংখ্যা বলে। যেমন আমি ধরে নিলাম আমরা ধরে নিচ্ছি 2। আচ্ছা, আমি এই কথাটা আবার বুঝে দিই, এটা সোজা বাংলায় বলতে যে সংখ্যাগুলোকে এক বা ওই সংখ্যা ছাড়া, ওই সংখ্যা মানে আমরা যে সংখ্যাকে নিব ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না, বা ভাগ করলে একটা পূর্ণ সংখ্যা আসবে না, একটা পূর্ণ সংখ্যা আসবে না। যেমন আমি ধরে নিলাম 2 কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যাবে? 2 কে
এক দ্বারা ভাগ করা যাবে এবং 2 কে কিন্তু সর্বোচ্চ 2 দ্বারা ভাগ করা যাবে, আর কোনো কিছু দ্বারা কিন্তু ভাগ করা যাবে না, বা ভাগ করলে আসলে আমরা কোনো পূর্ণ সংখ্যা পাবো না, আমরা দশমিক সংখ্যা পেতে পারি বা ভগ্নাংশ পেতে পারি। তেমনি আরো কিছু সংখ্যা আছে, যেমন 3কে আমরা শুধুমাত্র 1 এবং 3 দ্বারা ভাগ করতে পারি। এই যে সংখ্যাগুলো দ্বারা আমরা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে, সেই সংখ্যাগুলোকে আসলে বলা হয় উৎপাদক। সেই কারণে এখানে বলেছি আমি যে সংখ্যার 1 বা ওই সংখ্যা ছাড়া অন্য কোনো উৎপাদক নেই। যেমন 2 এর 1 আর 2 ছাড়া কিন্তু কোনো উৎপাদক নেই, এখানে 2 বলতে বোঝাইছে ওই সংখ্যা। আচ্ছা, তাহলে তেমন 3 এ কি বলছি, 1 এবং অন্য ওই সংখ্যা ছাড়া, মানে 3 ছাড়া আর কোনো উৎপাদক নেই। তেমনি 5, তাহলে 5 এর কি পাবো আমরা, 1 আর হচ্ছে 5। 7 এর কি পাবো, 1 আর হচ্ছে 7। তাহলে 2, 3, 5, 7 এগুলো সবগুলোই কিন্তু মৌলিক সংখ্যা। আচ্ছা, অনেকের মনে প্রশ্ন এসে যায়, তাহলে বেজোড় সংখ্যাগুলো কি মৌলিক সংখ্যা? অবশ্যই কিন্তু না, আমাদের শুরু হয়েছে কিন্তু জোড় দ্বারা। আবার দেখো, বেজোড় যদি আমি 9 নিই, 9 কে কিন্তু 1 দ্বারা ভাগ করা যায়, 3 দ্বারা ভাগ করা যায় এবং 9 দ্বারা ভাগ করা হচ্ছে। তাহলে কিন্তু এর একাধিক কিন্তু উৎপাদক পাইলাম, কিন্তু শর্ত কি বলা ছিল, যে সংখ্যা 1 বা সেই সংখ্যা 1 বা ওই সংখ্যা ছাড়া অন্য কোনো উৎপাদক থাকবে না। কিন্তু এখানে দেখো তো আরেকটা নতুন উৎপাদক চলে এসেছে, তাহলে এটা কিন্তু মৌলিক সংখ্যা হবে। মৌলিক সংখ্যার সংজ্ঞা মতে 1 থাকতে হবে, আর দ্বিতীয় শর্ত হচ্ছে ওই সংখ্যা হতে হবে। আর আরেকটা শর্ত হচ্ছে, সেটা হচ্ছে কখনোই এই দুটা উৎপাদক সমান হবে না। এই দুটা উৎপাদক অবশ্যই, উৎপাদক দুটা কিন্তু ভিন্ন হতে হবে। সেই কারণেই কিন্তু উৎপাদকটা ভিন্নতার উপরে ভিত্তি করে কিন্তু 1কে কিন্তু আমরা মৌলিক সংখ্যার মধ্যে রাখিনি। আমাদের মৌলিক সংখ্যার শুরুই হয়েছে কিন্তু 2 থেকে। অনেকের ক্ষেত্রে বলতে পারে যে স্যার, আমি যদি 1কে 1 দ্বারা ভাগ করা পসিবল, তাহলে 1 আমার একটা শর্ত ফিল আপ করেছে, এবং ওই সংখ্যা দ্বারা ভাগ করা পসিবল, ওই সংখ্যা তো একই স্যার। আচ্ছা, হ্যাঁ, আমি এই হিসেবে তাহলে তো মৌলিক সংখ্যা পড়ে, কিন্তু থার্ড শর্ত আমি কি বলেছিলাম, দুইটা সংখ্যা কখনো আবার এক হতে পারবে না, সবগুলো ইউনিক হতে হবে, আলাদা আলাদা হতে হবে। যখন 1 এবং 2 আলাদা, 1 এবং 5 আলাদা, ঠিক আছে? তো সেই কারণে আমরা বলবো আমাদের মৌলিক সংখ্যা কিন্তু শুরু হবে হচ্ছে 2 থেকে শুরু। তাহলে আমরা বলতে পারি যে সকল সংখ্যাকে 1 বা অন্য কোনো ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক থাকবে না, তাকেই বলা হবে হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যার অপোজিট, তাহলে আমরা মৌলিক সংখ্যা শিখে নিলাম। এবার আমরা শিখবো হচ্ছে যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যাটা খুবই সিম্পল, যে আমি আর এখানে সংজ্ঞাটা লিখছি না, যে সকল সংখ্যা 1 এবং ওই সংখ্যা ছাড়াও অন্য আরো অনেক উৎপাদক থাকবে, তাদেরকে বলা হবে যৌগিক সংখ্যা। যেমন এই যে 9, 1 এবং 9 ছাড়াও কিন্তু 3 আরেকটা উৎপাদক আছে। যেমন 6কে আমি দেখি, 6কে কিন্তু 1 দ্বারা ভাগ করা যাবে, 2 দ্বারা ভাগ করা যাবে, 3 দ্বারা ভাগ করা যাবে এবং 6কে দ্বারাও ভাগ করা যাবে। এখানে 1, 6 ছাড়াও আরো কিন্তু উৎপাদক আমি পেলাম। তাহলে এটাকে আমি বলবো হচ্ছে যৌগিক সংখ্যা। আশা করি আমরা মৌলিক সংখ্যা বুঝতে পেরেছি, যৌগিক সংখ্যা বুঝতে পেরেছি, স্বাভাবিক সংখ্যা বুঝতে পেরেছি, এবং বাস্তব সংখ্যা কি সেটাও কিন্তু বুঝতে পেরেছি। আচ্ছা, এরপরে আমাদের টপিক থাকবে হচ্ছে, সেটাই হচ্ছে পূর্ণ সংখ্যা। শূন্য সহ সকল ধনাত্মক, ঋণাত্মক, অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। তাহলে আমরা কি বলছি, শূন্য সহ সকল ধনাত্মক, ঋণাত্মক, অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। আচ্ছা, আমি সংজ্ঞা লিখেছি। আচ্ছা, তাহলে শূন্য সহ বলতেছি যে আমাদের, তার মানে আমি বুঝতে পেরেছি এখানে শূন্য থাকবে। ওকে, আচ্ছা, শূন্য থাকবে। ধনাত্মক মানে প্লাস,
ঋণাত্মক মানে মাইনাস গুলো আমরা যেমন সংখ্যা রেখায় দেখেছিলাম 0 1 2, এদিকে -1 -2। তাহলে এখান থেকে 0 থেকে শুরু করে অসীম, এদিকেও অসীম, এসব সকল সংখ্যাই কিন্তু হবে পূর্ণ সংখ্যা। এবং মাস্ট বি, এখানে একটা কথা বলেছি সেটা হচ্ছে অখণ্ড, মানে কোনো ভগ্নাংশ থাকবে না। আমরা অখণ্ড জানি কি জিনিসটা, আমরা প্রথমেই শিখেছি বাস্তব সংখ্যা স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে। তাহলে এখানে শূন্য সহ প্লাস এবং মাইনাস উভয়ই থাকবে। মানে পূর্ণ মানে কি? পরিপূর্ণ, যার মধ্যে কোনো ভেদাভেদ নেই। স্বাভাবিক সংখ্যাতে কি করেছিল? সে কিন্তু শূন্যকে নেয়নি, একদম 1 থেকে শুরু করে ওদিক চলে গেছিল। ও একটি দেমাগি। আর পূর্ণ সংখ্যাগুলো কি? পূর্ণ সংখ্যাগুলো ওর মনটা খুবই ভালো। ও বলছে না, আমি শূন্যকেও নিব, আমি প্লাস গুলোকেও নিব, আমি মাইনাস গুলোকেও নিব। তো আমরা আশা করছি পূর্ণ সংখ্যা কি সেটা বুঝতে পেরেছি। শূন্য সহ সকল ধনাত্মক, ঋণাত্মক, অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। তাহলে আমাদের টপিক আরেকটা ক্লিয়ার হয়ে গেল, সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা। এরপরে একটু আমরা দেখছি যে পূর্ণ সংখ্যার মধ্যে কি রয়েছে, প্লাসও রয়েছে, মাইনাসও রয়েছে। তাই পূর্ণ সংখ্যাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে ধনাত্মক মানে কি? পজিটিভ। তাহলে আমরা বলতে পারি যে শূন্য সহ, সরি, ধনাত্মক মানে পজিটিভ, তাহলে পজিটিভের মধ্যে তো শূন্য আসবে না, শূন্য যেহেতু কোন সংখ্যার মধ্যে পড়ছে না আপাতত, তাহলে শূন্য ছাড়া কি বলতে পারছি? শূন্য ছাড়া বা শূন্য ছাড়া সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে বলা হবে ধনাত্মক, সকল ধনাত্মক সংখ্যাকে বলা হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা। আর ধনাত্মকের বিপরীত কি? ঋণাত্মক। ঋণাত্মক, তাহলে শূন্য ছাড়া সকল ঋণাত্মক নাম্বারকে বলা হবে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। আচ্ছা, পূর্ণ সংখ্যা ভালো হলেও ওর দুইটা সন্তান খুব শয়তান আছে। ও আবার কি করছে? ও বলছে শূন্যকে, পূর্ণ সংখ্যা কিন্তু মাইনাস কেও নিয়েছিল, শূন্যকেও নিয়েছিল, প্লাস কেও নিয়েছিল। কিন্তু ধনাত্মক পূর্ণ সংখ্যা ও আবার কি করছে? শুধু 1 থেকে এদিকে চলে যাচ্ছে। আর ঋণাত্মক পূর্ণ সংখ্যা -1 থেকে মাইনাসের দিকে চলে যাচ্ছে। সবাই কি করছে? শূন্যটাকে বাদ দিয়ে দিচ্ছে। তাহলে পূর্ণ সংখ্যা কাকে বলে? শূন্য সহ সকল ধনাত্মক, ঋণাত্মক, অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। আর ধনাত্মক পূর্ণ সংখ্যা কাকে বলে? 1 থেকে শুরু করে অসীম পর্যন্ত আমরাকে বলতে পারি ধনাত্মক পূর্ণ সংখ্যা। আর -1 থেকে শুরু করে অসীম পর্যন্ত আমরা বলতে পারি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে আমাদের মনের মধ্যে একটা কথা আসছে, তাহলে আমরা কি ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলতে পারবো? হ্যাঁ, কারণ স্বাভাবিক সংখ্যা কিন্তু ধনাত্মক 1 থেকে শুরু করে অসীম পর্যন্ত ছিল। আচ্ছা, এরপরে তাহলে আমরা স্যার পূর্ণ সংখ্যাকে বলেছিলেন সব রাখবো, তাহলে পূর্ণ সংখ্যার একটা ছেলে তো 1 থেকে শুরু করে ওদিক নিয়ে গেল, আর একটা ছেলে তো এদিকে নিয়ে গেল, তাহলে শূন্যকে কি করবে? তো পূর্ণ সংখ্যার একটা মেয়ে ছিল, তার নাম ছিল অঋণাত্মক পূর্ণ সংখ্যা। কি নাম ছিল? অঋণাত্মক পূর্ণ সংখ্যা। এটা ছিল মেয়ে। ও আবার কি করছে? অঋণাত্মক মানে ঋণাত্মক নয়, বাট একদম ধনাত্মকও নয়, মানে শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে বলা হয় অঋণাত্মক পূর্ণ সংখ্যা। এখানে শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে বলা হবে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। আমি আরেকবার একটু বলছি, পূর্ণ সংখ্যা কাকে বলে? শূন্য, সকল ধনাত্মক, সকল ঋণাত্মক, অখণ্ড সংখ্যাকে বলা হবে পূর্ণ সংখ্যা। আর ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে 1 থেকে শুরু করে অসীম পর্যন্ত সকল অখণ্ড সংখ্যাকে বলা হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা। আর ঋণাত্মক পূর্ণ সংখ্যা হবে -1 থেকে শুরু করে অসীম পর্যন্ত সকল সংখ্যাকে বলা হবে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এবং শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে বলা হবে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। আমি যে ছেলে মেয়ের গল্পগুলো বললাম এটা কিন্তু আমার মনে রাখার জন্য আমি ব্যবহার করছি, তোমরা এটাকে যে যেভাবে নিতে পারো। আচ্ছা, সব মানুষেরই কিছু না মনে থাকার জন্য অনেক সময় অনেক কিছু সে লিখে রাখে। আমরা অনেক সময় ছাত্র জীবনেও আমাদের মতো টেকনিক ব্যবহার করতাম।
আমার কথাতে অনেক সময় অসামঞ্জস্য চলে আসলে আমাকে মাফ করবা। আচ্ছা, আর সবাই আমাকে সাপোর্ট করার চেষ্টা করবা। যারা ভিডিওগুলো দেখো একটু বন্ধুদের মাধ্যমে শেয়ার করার চেষ্টা করবা। কোনো ভুল থাকলে অবশ্যই আমাকে জানানোর চেষ্টা করবা। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব তোমাদেরকে হেল্প করার। আর দ্বিতীয়ত, অনেক সময় মনে থাকলেও হয়তো বা ক্যামেরার সামনে আসলে সেটা মাথার মধ্যে থাকে না। এরকমও হয়ে যায় আমার ক্ষেত্রে। হয়তো বা আমি এখন স্বাভাবিক অবস্থায় ইউটিউবে খুব নতুন। আসলে আমার আমার উদ্দেশ্য ছিল ভিন্ন রকম। আমার ইউটিউবের প্রথম যাত্রা 8 জুলাই। সেখানের কারণটা ছিল এরকম যে আমি ইউটিউবে দেখছিলাম নতুন কারিকুলামের বাচ্চাদের গুলোকে শিক্ষকরা বা বিভিন্ন শিক্ষকরা প্রশ্ন ফাঁস করে দিচ্ছিলেন ইউটিউবে। তো আমার চেষ্টা ছিল যে আমি ভিডিও করে যাতে এই বিষয়গুলোকে বোঝানোর চেষ্টা করি, তাহলে যাতে তাদের পরীক্ষাতে সামান্য হলেও হেল্প হয়ে থাকে। তো আশা করি তোমরা সাপোর্ট দিবে আমাকে। আচ্ছা, এরপরে যেটি আমাদের পড়ার বিষয় সেটি হচ্ছে ভগ্নাংশ। ভগ্নাংশ ভগ্নাংশ কি? আমরা পূর্ণ সংখ্যার যোগ শিখেছি, যেমন 1 যোগ 1 ইজ ইকুয়াল টু কত আসতেছে 2। বিয়োগ শিখেছি, যেমন 2 মাইনাস 1 ইজ ইকুয়াল টু কত 1। আবার গুণ করেছি, যেমন 3 ইন্টু 2 ইজ ইকুয়াল টু কত 6। আমরা যোগ করি, বিয়োগ করি, গুণ করি, আমরা কিন্তু রেজাল্ট কিন্তু একটা পূর্ণ সংখ্যায় পাই। হ্যাঁ, এখানে আবার মাইনাস গুলো হতে পারে, যেমন -2 ইন্টু 3 ইজ ইকুয়াল টু কত -6। আচ্ছা, তো আমরা যোগ করি, বিয়োগ করি এবং গুণ করি, সেটা রেজাল্ট কিন্তু একটা পূর্ণ সংখ্যা আসে। কিন্তু ভাগ করার সময় একটা ঘটনা এরকমও হয়, যেমন আমি যদি 12 কে 2 দ্বারা ভাগ করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু রেজাল্টটা আসে কিন্তু 6, একটা পূর্ণ সংখ্যা। কিন্তু আমরা যদি উল্টো করে 2 কে যদি আমরা 12 দ্বারা ভাগ করি, সেক্ষেত্রে কিন্তু আর 6 বা কোনো পূর্ণ সংখ্যা আসে না। সেক্ষেত্রে কিন্তু রেজাল্টটা এরকম আসে 1/6, যেটাকে আসলে বলা হয় কি ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশ কাকে বলে? এখানে ভগ্নাংশের দিকে তাকালে আমি দেখতে পাবো একটা উপরে যেটা আছে লব, যেটাকে জানি আমরা, সেটাও কিন্তু একটা পূর্ণ সংখ্যা, আর হর যেটা আছে সেটাও কিন্তু একটা পূর্ণ সংখ্যা। তাহলে দুটি পূর্ণ সংখ্যার অনুপাতকে ভাগ বলে। আমরা জানি অনুপাত মানেই ভাগ, ভাগ মানে অনুপাত। তাহলে আমি ভগ্নাংশের সংজ্ঞা এরকম বলতে পারি, ভগ্নাংশ কাকে বলে? ভগ্নাংশ দুটি পূর্ণ সংখ্যার অনুপাতকে ভগ্নাংশ বলে। দুটি পূর্ণ সংখ্যার অনুপাতকে ভগ্নাংশ বলে। এখন এইসব ভগ্নাংশ আবার 3 প্রকার রয়েছে, যেমন একটা ছিল প্রকৃত ভগ্নাংশ, একটা হচ্ছে অপ্রকৃত, আরেকটি হচ্ছে মিশ্র। আচ্ছা, যে ভগ্নাংশের, আমরা জানি ভগ্নাংশের উপরে থাকে লব, নিচে থাকে হর। আচ্ছা, যে ভগ্নাংশের লব বড়, হর ছোট, লব বড়, হর ছোট, তাকে বলা হয় অপ্রকৃত। আচ্ছা, যেমন আমরা বলতে পারি 7/5। আবার প্রকৃত কাকে? তাহলে তার উল্টা, যে ভগ্নাংশের লব ছোট, হর বড়, লব ছোট, হর বড়, যেমন 2/5। আচ্ছা, একটু মজার কথা বলে রাখি, আমি মনে রাখি এরকম যে আমরা যদি কোনো কিছুকে কারো উপরে রাখি, তাহলে আমাদের নিচের বেসটা কিন্তু স্ট্রং হতে হবে। আমরা যখন কোনো টাওয়ার দেখি, টাওয়ারের কিন্তু নিচের দিকটা প্রশস্ত থাকে আর উপরের দিকে ক্রমান্বয়ে কিন্তু চিকন হয়। তো যদি আমরা উপরের দিকেটা মোটা রাখি আর নিচের দিকে চিকন রাখি, তাহলে কিন্তু সেটা থাকবে না, ভাঙবে, ভেঙে পড়তে পারে, স্ট্যাবিলিটি পাবে না। তার মানে আমরা সেটাকে বলছি অপ্রকৃত, যেখানে উপরের অংশটাই বড়, মানে লবটা বড়, হরটা ছোট। আর প্রকৃতের ক্ষেত্রে যেখানে হরটা বড় এবং লবটা কিন্তু ছোট। আশা করি আমরা বুঝতে পেরেছি। আর মিশ্র ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশের একটি পূর্ণ সংখ্যার সাথে একটি প্রকৃত ভগ্নাংশ থাকে, যেমন 2.23/4। এইরকম ভগ্নাংশগুলোকে আমরা বলবো হচ্ছে
মিশ্র ভগ্নাংশ। আশা করি আমরা প্রকৃত আমাদের এই টপিকগুলো বুঝতে পেরেছি। আচ্ছা, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। নেক্সট পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আমি আবারও বলে রাখছি, আমার কথাতে যদি ভুল থেকে থাকে আমাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলকে ধন্যবাদ। আর